ওয়েলকাম টু দ্য সিভিল ফিউশন। আজকে 21 মে 2026-এর দ্য টাইমস অফ ইন্ডিয়া থেকে আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সিলেকশন করেছি তার মধ্যে আমরা 20টা এমসিকিউ এখানে ক্রিয়েট করেছি এবং সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দিয়ে। প্রশ্নটি হলো ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2026 কে জিতেছেন। এই বুকার প্রাইজ কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় অনেকবার এসছে। উত্তর হবে ইয়াং সোয়াংজি। তাইওয়ানের লেখক ইয়াং সোয়াংজি, ইনি তার অনুবাদক লিং কিং মিলে তাইওয়ান ট্রাভেলগ উপন্যাসের জন্য এই পুরস্কার পেয়েছেন। দুজনে মিলে পেয়েছেন। পুরস্কারের অর্থমূল্য হচ্ছে 50,000 ইউরো, যা লেখক ও অনুবাদকের মধ্যে সমানভাগে ভাগ হয়ে যায়। গুরুত্বপূর্ণ হলো গীতাঞ্জলি শ্রী টোম্ব অফ স্যান্ড এর জন্য 2022 সালে একই পুরস্কার পেয়েছিলেন। গীতাঞ্জলি শ্রী টোম্ব অফ স্যান্ডের জন্য 2022 সালে একই পুরস্কার পেয়েছিলেন। গুরুত্বপূর্ণ ইনফরমেশন এটি। আর হাংকাং নোবেল পুরস্কার পেয়েছিলেন সাহিত্যে। এখানে যে হাংকাংয়ের কথা বলছে, নোবেল পুরস্কার পেয়েছিল সাহিত্যে। তাই এটা কিন্তু আমাদের অনেক কনফিউজ করতে পারে, সাবধান। উত্তর হবে ইয়াং সোয়াংজি। তো প্রতি বছরের ইংরেজিতে অনুদিত সেরা ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ দেওয়ার জন্য বিদেশি উপন্যাসকে দেওয়া হয়। 2026 সালে তাইওয়ানের এই উপন্যাস পুরস্কার জেতা কূটনৈতিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ। চীন তাইওয়ান উত্তেজনার পটভূমিতে এই বিশ্ব মনোযোগ কিন্তু আকর্ষণ করছে, কারণ আমরা জানি সবসময় চীন এবং তাইওয়ানের মধ্যে একটা সবসময় উত্তেজনা কাজ করে। পরবর্তী কোশ্চেন, পিএম মোদির ইতালি সফরে ইতালি কোন অর্থনৈতিক করিডোরের সদস্য বলে উল্লেখ করা হয়েছে? আইএমইসি নিয়ে কিন্তু আমরা আগেও অনেকবার কোশ্চেন করেছি, আজও সেই আইএমইসি উঠে এসছে। এবার কিন্তু আইএমইসি খুবই ইম্পর্ট্যান্ট। ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর, এটি 2020 সালের নয়াদিল্লি সম্মেলনে ঘোষণা হয়েছিল সেপ্টেম্বর 2023-এ। ইতালি G7 দেশভুক্ত এবং আইএমইসি উভয়ের সদস্য। তাহলে G7 প্লাস আইএমইসি দুটোরই সদস্য ইটালি। মনে রাখতে হবে, পিএম মোদির এই সফরে দুই দেশ প্রতিরক্ষা এবং ক্রিটিক্যাল মিনারেল নিয়ে চুক্তি করেছে। পাহেলগাম হামলার পরে ভারতের কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে এই সফর কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। এবং আইএনএসটিসি বা ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর ভারত এবং ইরান রাশিয়া সংযুক্ত করে। তাপি যে হলো তুর্কমেনিস্তান আফগানিস্তান এবং পাকিস্তান ভারতের পাইপলাইন। আর বিআরআই হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, চীনের প্রকল্প এটি, তাই ভারত কিন্তু এতে নেই। ক্রিটিক্যাল মিনারেলস যেগুলো আছে সেগুলো বলতে কী বোঝায়? লিথিয়াম, কোবাল্ট, নিকেল, ইলেকট্রিক গাড়ি এবং সবুজ শক্তির জন্য কিন্তু অপরিহার্য। এগুলো লিথিয়াম, কোবাল্ট এবং নিকেল এগুলো হচ্ছে তোমার ইভির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সবুজ শক্তির জন্য কিন্তু অপরিহার্য, এবং এগুলো ম্যাক্সিমাম তোমার এতে পাওয়া যায়, আমাদের চায়নাতে পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন কি? K9 ভাজরা টি কোন দুটি কোম্পানি যৌথভাবে তৈরি করেছে? প্রশ্ন। উত্তর হবে কি? উত্তর হবে এলটি এবং হানোয়া। K9 ভাজরা টি হলো K9 থান্ডার হাউৎজারের ভারতীয় সংস্করণ। K9 হাউৎজারের ভারতীয় সংস্করণ। 155 মিমি স্বচালিত কামান এটা বলা হয়। 155 মিমি স্বচালিত হাউৎজার তৈরি চুক্তি হয়েছে, এটা হলো এক ধরনের কামান। ভারতীয় সেনাবাহিনীর জন্য 100টি K9 ভাজরা টি তৈরির চুক্তি করা হয়েছে। এই কামানগুলোর রেঞ্জ 40 কিলোমিটার এবং ভারত ও দক্ষিণ কোরিয়া দুটি মৌ সই করেছে। সেলফ প্রোপেলড এয়ার ডিফেন্স সিস্টেম এবং ডিরেক্টেড এনার্জি ওয়েপন সিস্টেম যেটা বলা হচ্ছে, লেজার বা মাইক্রোওয়েভের ভিত্তিক অস্ত্র, ভবিষ্যতের যুদ্ধাস্ত্র, এক্সট্রা এবং প্রিডেটর হক সৌরাষ্ট্র রকেট আর্টিলারি সিস্টেম চণ্ডীপুর এবং ওড়িশায় পরীক্ষিত হয়েছে। এটি ভারতের প্রথম দেশীয় ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ সিস্টেম, মনে রাখবে, ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ সিস্টেম। পরবর্তী কোশ্চেন হলো, ভারত সরকার উত্তরাখণ্ডের কোন নদীতে জলবিদ্যুৎ প্রকল্প অনুমোদন না করার সিদ্ধান্ত নিয়েছে? উত্তর হবে গঙ্গা। উত্তরাখণ্ডের গঙ্গাতে কোনো জলবিদ্যুৎ প্রকল্প করার জন্য সায় দেয়নি, সেন্ট্রাল গভর্নমেন্ট মানা করে দিয়েছে। এখন কেন্দ্রীয় সরকার, তাহলে উত্তর পেয়ে গেলাম গঙ্গা। এবার কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে উত্তরাখণ্ডের গঙ্গা নদীর দুই তীরে কোনো নতুন জলবিদ্যুৎ প্রকল্প অনুমোদন করা হবে না।
তবে মাত্র 7টি পূর্বে চালু প্রকল্পই কিন্তু কমিশন হবে। গঙ্গার উত্তর গঙ্গোত্রী হিমবাহ গঙ্গা ভারতের দীর্ঘতম 2525 কিলোমিটার দীর্ঘতম নদী। সম্প্রতি কেদারনাথ রুটে ধস হয়েছে এবং 10,000 তীর্থযাত্রী কিন্তু মারা গেছে। এগুলো সব এখনকার কারেন্ট ডিটেলস মনে রাখা দরকার। তারপর 2013 সালের কেদারনাথ বন্যার পর উত্তরাখণ্ডের জলবিদ্যুৎ প্রকল্পের পরিবেশগত প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছিল। নমামি গঙ্গা প্রকল্প 2014 সালে শুরু হয়েছিল এবং গঙ্গা পুনরুজ্জীবনের জন্য এই নমামি গঙ্গা প্রকল্প আনা হয়েছিল। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতীয় রেলওয়ের প্রেক্ষাপটে কবচের পূর্ণ রূপ কী? কবচের ফুল ফর্ম। উত্তর হবে কবচের পূর্ণরূপ হলো অটোমেটিক ট্রেন প্রোটেক্ট সিস্টেম। ভারতীয় রেল প্রেক্ষাপটে কবচের পূর্ণরূপ হলো অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম। তাহলে কবচ হলো SIL4 মানে রেলওয়ে সুরক্ষা সিস্টেম। এটি বিশ্বের সর্বোচ্চ নিরাপত্তা মান। উত্তর রেলওয়ে নয়াদিল্লি পালওয়াল খণ্ডে 86 কিলোমিটার জলপথে সফলভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। কবচ মূলত RDSO এবং 3টি বেসরকারি কোম্পানি মিলে তৈরি হয়েছে। 2023 সালে ওড়িশায় বালাসোরের ট্রেন ঘটনার পর বাস্তবায়ন দ্রুততর হয়েছে। 2030 সালের মধ্যে সমগ্র ভারতের রেলওয়েতে কবচ স্থাপনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মনে রাখতে হবে এটা। এবার কারেন্টে যদি আমরা দেখি, কবচ সিস্টেম ট্রেনের গতি নিয়ন্ত্রণ করে এবং ট্রেনের গতি নিয়ন্ত্রণ করে, স্পিড নিয়ন্ত্রণ করে এবং তোমার সংকেত লাল থাকলে বা নির্ধারিত দূরত্বের আগেই স্বয়ংক্রিয়ভাবে ব্রেক প্রয়োগ করে। বন্দে ভারত এক্সপ্রেস সহ দ্রুতগামী ট্রেনে কবচ কিন্তু বাধ্যতামূলক করার পরিকল্পনা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে ঋণ আদায় সংক্রান্ত RBIয়ের নতুন নিয়ম কোন তারিখ থেকে কার্যকর হবে? নতুন যে নিয়ম করা হচ্ছে সেটি 1 অক্টোবর 2026 থেকে চালু করা হবে। নতুন নিয়মে ব্যাংক এবং NBFC ঋণ গ্রহীতার কোনো ফোন ব্লক করতে পারবে না। NBFC বা ব্যাংক এগুলো কিন্তু কোনো ঋণ গ্রহীতার ফোন ব্লক করতে পারবে না। সোশ্যাল মিডিয়ায় তাদের হেয় করতে পারবে না। রিকভারি এজেন্টদের 90 দিনের নোটিশের আগে সম্পদ বাজেয়াপ্ত করা যাবে না। অবশ্যই 90 দিনের তাদেরকে নোটিশ দিতে হবে। ডিভাইস আনলক করার অধিকার 4 ঘন্টার মধ্যে বাধ্যতামূলক। এবং RBI প্রতিষ্ঠা হয়েছে 1 এপ্রিল 1935 সালে। এগুলো মনে রাখবে। আর মনে রাখার বিষয় হলো ডিজিটাল ঋণের দ্রুত বৃদ্ধি এবং অ্যাপ ভিত্তিক ঋণ প্রদানকারীদের অপব্যবহারের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অনেক সময় আমরা দেখি সময়টা মেসেজ চলে এলো আপনার 17% বা 25% রেটে আপনাকে 5 লক্ষ টাকার দেওয়া হবে, কোনো ডকুমেন্ট ছাড়াই অনলাইনে লোন হয়ে গেল। লোন যখন শোধ করতে পারছে না তখন তার বাড়িতে এবার এজেন্ট পাঠানো হচ্ছে, তাকে হেনস্থা করা হচ্ছে, তাকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। এগুলো বন্ধ করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। RBIয়ের নতুন নিয়মে ঋণ গ্রহীতার পরিচিতদের কাছে ঋণের তথ্য জানতে পারবে না। তার পরিচিত কারোর কাছে ঋণ তথ্য জানতে পারবে না। 7 দিনের অগ্রিম সূচনা ছাড়া সম্পদ বাজেয়াপ্ত করা যাবে না। পরবর্তী কোশ্চেন কি বলছে? সাইবার নিরাপত্তা নিয়ে। ভারতের সাইবার নিরাপত্তা ঘটনার প্রতিক্রিয়ার জন্য ভারতের প্রধান সংস্থা কোনটি? উত্তর হবে সাইবার নিরাপত্তার জন্য সার্ট ইন হলো তোমার ভারতের প্রধান যে সংস্থা যেগুলো তোমার সাইবার নিরাপত্তাগুলো দেখে। সার্টিনের ফুল ফর্ম কি? কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম অফ ইন্ডিয়া। মনে থাকবে তো। NCSC ন্যাশনাল সাইবার সিকিউরিটি কোঅর্ডিনেটর সতর্ক করেছে যে আধার UPIয়ের মতো ডিজিটাল পরিকাঠামোতে 40 থেকে 45% আক্রমণ কোথা থেকে হচ্ছে? বাংলাদেশ এবং পাকিস্তান থেকে পরিচালিত হচ্ছে। ইন্ডিয়াস সাইবার কমান্ডো প্রোগ্রাম ঘোষণা করা হয়েছে। AI চালিত সাইবার প্রতিরক্ষায় জোর দেবে এবং অপারেশন সিন্দুরের পরিপ্রেক্ষিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে সাইবার যুদ্ধ কিন্তু তীব্র হয়ে উঠেছে। তো IT অ্যাক্ট 2000 এবং IT অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2008 সাইবার অপরাধ নিয়ন্ত্রণ করে। তাহলে কোন অ্যাক্টের মাধ্যমে সাইবার অ্যাক্ট নিয়ন্ত্রণ হয়? IT অ্যাক্ট এবং IT অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। একটা 2000 সালের IT অ্যাক্ট আর সেটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে 2008 সালে। সাইবার অপরাধ নিয়ন্ত্রণ করে। মনে রাখতে হবে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট 2023 ডেটা সুরক্ষার আইন কাঠামো দিয়েছে। অপারেশন সিন্দুরের পরে কিন্তু এই ঝামেলাগুলো বারবার আসতে শুরু করেছে। পরবর্তী প্রশ্ন,
ভারতের খুচরো মুদ্রাস্ফীতি পরিমাপের মূল সূচক কোনটি, বা আরটিআই, রিটেল যে রিটেল ইনফ্লেশনের মূল সূচক কোনটি? উত্তর হবে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। আর একটা হয় ডব্লিউপিআই, হোলসেল প্রাইস ইন্ডেক্স, যেটা তোমার হোলসেলারদের জন্য মুদ্রাস্ফীতির মাপ করা হয়। সিপিআই হলো কনজিউমার প্রাইস ইন্ডেক্স। তো ভোক্তার দৃষ্টিকোণ থেকে বা কনজিউমারের দৃষ্টিকোণ থেকে মূল্যস্ফীতি পরিমাপ করা হয়। ডব্লিউপিআই হোলসেল থেকে দেখা হয়, পাইকারি মূল্যের সূচক এটি। আর দিল্লিতে হাল্লাবোল প্রতিবাদ মিছিল হয়েছে। মূল অভিযোগ কি? দুধ, সবজি, ডাল, এলপিজি সিলিন্ডার আর পেট্রোলের মূল্যবৃদ্ধি, এগুলো নিয়ে কিন্তু হাল্লাবোল প্রতিবাদ হয়েছে। তো এমপিসি মানে মনিটারি পলিসি কমিটি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরবিআইকে নির্দেশ দিয়েছে, মনে রাখতে হবে। আর 2025-26 অর্থ বছরে খাদ্য মুদ্রাস্ফীতি বৃদ্ধি, লা নিনা আগের দিনই আমরা বলেছি, লা নিনা আর এল নিনা এই দুটো মনে রাখতে হবে। এই দুটোর জন্য এবছরে কিন্তু অনেক প্রভাব পড়েছে, ফসলের ক্ষতি হয়েছে এবং তাপমাত্রা এতটাই বেড়েছে যে ফসল অনেক নষ্ট হয়ে গেছে। পিএম উজ্জ্বল যোজনা দরিদ্রসীমার নিচে, এবার বলছে 10% মোটামুটি যে আমাদের আউটপুট আসে কৃষিকাজ থেকে, তার 10% কিন্তু কম আসবে। তার বাইরে তো আমাদের এখন ফার্টিলাইজারের যে সমস্যা, মিডল ইস্ট সমস্যার জন্য, সেটা তো আছেই। তাহলে সব কিছুই এখন এগেনস্টে কাজ করছে, যার জন্য এই সমস্যাগুলো আসছে। পিএম উজ্জ্বলা যোজনা দরিদ্রসীমার নিচে পরিবারের এলপিজি সংযোগ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। পরবর্তী কোশ্চেন কি বলছে? কেকেআরের হোম মাঠ কোন শহরে অবস্থিত? উত্তর হবে কলকাতা। এটা তো বলার অপেক্ষা রাখে না। কেকেআরের হোম মাঠ ইডেন গার্ডেন্স। আইপিএল 2026 প্লে অফ পর্যায়ে কেকেআর দিল্লি ক্যাপিটালসকে 148 রান তাড়া করে জিতে প্লে অফের রেসে জীবিত রয়েছে। এগুলো অতটাও ইম্পর্টেন্ট নয়, যেগুলো জানা দরকার। বাংলাদেশ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে 78 রানে হারিয়ে ফাইনালে উঠেছে। আর কারেন্ট অ্যাফেয়ার্সে বলতে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ বা WTC আইসিসি আয়োজিত প্রতি 2 বছর একটি চক্র ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, এটা হয় 2 বছর পর পর। বাংলাদেশ WTC ফাইনালে ওঠা ক্রিকেট বিশ্বে কিন্তু বড় একটা বিষয়। স্পিনার সুনীল নারিন এই ইকোনমি 6.4 এবং বাউন্ডারি হিটের সিজনের অসাধারণ। ভারতের WTC জার্কিং এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন কি? পরবর্তী কোশ্চেন হলো ভারতের সমতল ভূমিতে তাপপ্রবাহের সংজ্ঞা কী? ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা, সেটা 45 ডিগ্রি অথবা 4.5 ডিগ্রি অ্যাবভ নর্মাল, এটা হলো তোমার তাপপ্রবাহের সংজ্ঞা। এই সংখ্যাগুলো হুবহু মনে রাখতে হবে। আইএমডির সংজ্ঞা কি? সমতল ভূমিতে সর্বোচ্চ তাপমাত্রা 45 ডিগ্রি সেন্টিগ্রেড বা স্বাভাবিকের চেয়ে 4.5 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি হলে তাপপ্রবাহ বলা হয়। দিল্লির কমলা নেহরু রিজ 21 তোমার মে 2026-এ 45.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে কমলা নেহরু রিজে। তো কি বলা হচ্ছে? আইএমডি দিল্লিতে 26 মে পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা দিয়েছে, 26 তারিখ পর্যন্ত হতে পারে। এবং জির্যাপ বা গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান প্রথম ধাপের নিয়ম কার্যকর করা হয়েছে। এবং কমলা নেহরু রিজ দিল্লির সবচেয়ে তাপমাত্রার এলাকা। জলবায়ু পরিবর্তনের কারণে ভারতে তাপপ্রবাহের তীব্রতা ও দৈর্ঘ্য বাড়ছে, এটা মনে রাখবে। রিজের পাথরভূমি তাপ ধরে রাখে এবং প্রোসপিস জুলিফ্লোরা বা বিলাইতি কাঁটা ছড়িয়ে পড়ে স্থানীয় সবুজ গাছপালা ধ্বংস করেছে, যার জন্য এটা আরও সম্ভব হয়েছে। এবং আইএমডি প্রতিষ্ঠা হয়েছিল 1975 সালে, নতুন সদস্য হচ্ছে নয়াদিল্লি। আগের দিনও কিন্তু আমরা আইএমডি নিয়ে প্রশ্ন করেছিলাম এবং উত্তর দিয়েছিলাম। জলবায়ু পরিবর্তনের কারণে ভারতে তাপপ্রবাহের তীব্রতা এবং দৈর্ঘ্য বাড়ছে। এবং পরবর্তী প্রশ্ন হলো যে FAO বা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, FAO এর সদর দপ্তর কোথায়? উত্তর হবে রোম, ইটালির রোম। এটা হলো ইটালির রোমে অবস্থিত। এবং FAO অনারারি অ্যাওয়ার্ড দেওয়া হয়, তার সর্বোচ্চ সম্মাননা, এবং PM মোদিকে এটা প্রদান করা হয়েছে। রোমে ইতালীয় PM মেলোনির সাথে যৌথ সফরকালে এই পুরস্কার প্রদান করা হয়েছে। ভারতের খাদ্য নিরাপত্তা, কৃষি উদ্ভাবন, কৃষি কল্যাণমূলক প্রকল্প এবং আন্তর্জাতিক মিলেটস উদ্যোগের স্বীকৃতির এই সম্মান দেওয়া হয়। 2023 সালে ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস ভারতের উদ্যোগে হয়েছিল। এবং PM কিষাণ এবং PM ফসল যোজনা ভারতের কৃষি কল্যাণের কর্মসূচির কিন্তু মূল স্তম্ভ। FAO এর জাতিসংঘের বিশেষায়িত সংস্থা, প্রতিষ্ঠা হয়েছিল 16 অক্টোবর 1945 সালে। এবং মূল লক্ষ্য কি FAOর? ক্ষুধামুক্তি, খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিয়ন্ত্রণ, এইগুলো।
ক্ষুধামুক্তি আর খাদ্য নিরাপত্তা, পুষ্টি উন্নয়ন। পরবর্তী কোশ্চেন, সিএএ 2019 সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 অনুযায়ী ভারতের কোন তারিখের আগে প্রবেশ করা শরণার্থীরা নাগরিকত্বের আবেদন করতে পারবেন? উত্তর হবে 31শে ডিসেম্বর 2014। এটা খুবই নিয়ে প্রোটেস্ট হয়েছিল, তো আজকে জানতে হবে, বারবার এটি উঠে আসছে। সিএ 2019 অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান শরণার্থী যারা আছে তাদের 31শে ডিসেম্বর 2014 আগে যদি ভারতে প্রবেশ করেন তাদের কিন্তু নাগরিকত্বের আবেদন করতে পারবেন। এবং সিএ লোকসভায় পাশ হয় 9 ডিসেম্বর 2019 সালে, রাজ্যসভায় 11 ডিসেম্বর 2019 সালে। মুসলিমরা এই আইনের আওতার বাইরে, এটি সংবিধানের আর্টিকেল 14 নিয়ে কিন্তু বিতর্ক সৃষ্টি করেছে। এবার বলছে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা, সেটি তোমার পশ্চিমবঙ্গে সম্পূর্ণরূপে কার্যকর হয়েছে। এটা মমতা ব্যানার্জি হবে না, সিএম শুভেন্দু অধিকারী হবে। বিএসএফকে অবৈধ অধিবাসীদের চিহ্নিত করে পুলিশের সাথে কাজ করতে বলেছেন। এবং আবেদন পোর্টাল হচ্ছে ইন্ডিয়ান সিটিজেনশিপ online.nic.in। এনআরসি বা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন সিএ এর সাথে যুক্ত কিনা আলাদা একটা পরীক্ষা, এটা একটি আলাদা পরীক্ষা। এনআরসি পশ্চিমবঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলিতে সিএর প্রভাব কিন্তু সবচেয়ে বেশি থাকে এবং এর প্রভাবটি অনেকটাই বেশি সীমান্তবর্তী এলাকাগুলোতে। পরবর্তী করছেন, পশু কল্যাণ ও সুপ্রিম কোর্ট কোন অনুচ্ছেদে বন্যপ্রাণী সংরক্ষণ মৌলিক কর্তব্য? সংবিধানের কোন অনুচ্ছেদে, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বন্যপ্রাণী সংরক্ষণ এবং প্রাণীর প্রতি সহানুভূতি প্রদর্শন মৌলিক কর্তব্য হিসেবে উঠে আসে? উত্তর হবে আর্টিকেল 51। এটা ডিপিএসপি বা ডিরেক্টেড প্রিন্সিপাল স্টেট পলিসি। তো বন্যপ্রাণী সংরক্ষণ এবং প্রাণীদের প্রতি সহানুভূতি প্রদর্শন এটি মৌলিক কর্তব্য, এটা ডিপিএসপি না, মৌলিক কর্তব্য। তো সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কুকুরকে বিচ্ছিন্নভাবে রাখা, তোমার মৌলিক কর্তব্য আর ডিপিএসপি কিন্তু পার্থক্য আছে, যেটা আমরা পলিটিক্যাল ক্লাস করার সময় বোঝাবো। ডিপিএসপি মানে হচ্ছে তোমার যেগুলো স্বাধীনতার পরপর ইন্ডিয়াতে আইনগুলো লাগু করা যায়নি, কিছু কিছু জিনিস স্টেটকে দায়িত্ব দেওয়া আছে, এগুলো পরবর্তীতে আস্তে আস্তে যেন যে অ্যামেন্ডমেন্টগুলো করা হবে, যে রুলসগুলো নিয়ে আসা হবে, সেগুলো এর ভিত্তিতে করা হয়, যাতে সেটার দিকে খেয়াল রাখতে হবে। এটা একটা ডিপিএসপি ডিরেক্টিভ দেওয়া হয়েছিল তো স্টেটকে, যখনই কোনো ল করবে সেগুলো যেন খেয়াল রাখা হয়। আর মৌলিক কর্তব্য হলো যে তুমি শুধু ফান্ডামেন্টাল রাইটই ভক্ষণ করবে কেন, তার জন্য তোমাকে কিছু কাজও করতে হবে, সেইগুলোই ফান্ডামেন্টাল ডিউটিস বলা হয়। তো এটা মৌলিক কর্তব্য। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কুকুরকে বিচ্ছিন্নভাবে রাখা অ্যানিম্যাল ওয়েলফেয়ার এর পরিপন্থী। বোঝা গেল? তো প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যাল অ্যাক্ট 1960 প্রিভেনশন অফ ক্রুয়েলটি অ্যাক্ট 1960 ভারতে পশু নিষ্ঠুরতা নিরোধের মূল আইন। গুরুত্বপূর্ণ পার্থক্য হলো আর্টিকেল 48 পরিবেশ সংরক্ষণ, ডিপিএসপি যেটা বললাম এক্ষুনি, ডিপিএসপি 1948 এই ডিপিএসপি পরিবেশ সংরক্ষণের উল্লেখ করা আছে, এগুলো কিন্তু মৌলিক কর্তব্য নয়। এটা অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া AWBI প্রতিষ্ঠা হয়েছে 1962 সালে, মনে রাখতে হবে। এবং সৌরে ভারতে পোষা প্রাণী বৃদ্ধির সাথে ভারতে পশু কল্যাণ আইনের প্রয়োগ বিষয়টি ক্রমশ প্রাসঙ্গিক হয়ে উঠছে। পরবর্তী প্রশ্ন, যে রিটেল ক্রেডিটে যে ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ রিটেল ক্রেডিটে মন্থর হওয়া সত্ত্বেও কোন দুটি ঋণ বিভাগ শক্তিশালী বৃদ্ধি দেখিয়েছে? উত্তর হবে গোল্ড লোন এবং হাউজিং লোন। এই দু জায়গায় কিন্তু বৃদ্ধি দেখিয়েছে। 2026-এর কোয়ার্টার 4-এ গোল্ড লোন 15.1% এবং হাউজিং লোন 12.9% বৃদ্ধি পেয়েছে। 15.1 এবং 12.9% বৃদ্ধি পেয়েছে। পার্সোনাল লোন এবং ভেহিকেল লোন বৃদ্ধির গতি কমেছে এবং সোনার দামের ঊর্ধ্বগতির কারণে গোল্ড লোন যেটা জামানত মূল্য বেড়েছে। আরবিআই রেপো রেট যেটা 75 বেসিস কমানো হয়েছে, ঋণের চাহিদাকে প্রভাবিত করেছে, যার জন্য রেপো রেটটা কমানোর জন্য। তো এনবিএফসিগুলো গোল্ড লোনে বিশেষভাবে সক্রিয় হয়, যেমন মুথুট ফাইন্যান্স, মান্নাপুরম ফাইন্যান্স। প্রায়োরিটি সেক্টর লেন্ডিংয়ে কৃষি এবং গৃহঋণ অধিকার খাত, এগুলো অবশ্যই মনে রাখতে হবে। প্রায়োরিটি সেক্টর লেন্ডিং হলো কৃষি ঋণ এবং গৃহঋণ অধিকার খাত। আরবিআই এবং মনিটারি পলিসি রিটেল সুদের হার নিয়ন্ত্রণ করে। পরবর্তী প্রশ্ন হলো, ওমান উপসাগর এবং পারস্য উপসাগরের মধ্যবর্তী কোন প্রণালীতে বিশ্বের 20% তেল পরিবাহিত হয়? স্ট্রেট অফ হরমুজ। আমরা বহুবার কিন্তু এই কোশ্চেন নিয়ে পড়বো এবং পড়তে পড়তে একটা সময় আমরা হয়তো অধৈর্য হয়ে যাবো, তাও কিন্তু আমাদের এটা
পড়তে হবে এবং কিছু কিছু যখন নতুন নতুন আপডেট আসবে সেগুলো আমাদের জানা প্রয়োজন। হ্যাঁ, তো আমরা আগে অনেক কিছু জেনেছি। আজ যেমন দেখতে পাচ্ছি যে এই যে ওমান এবং হরমুজ প্রণালী যেটা আছে, ওমান এবং পার্সিয়া উপসাগরের মধ্যবর্তী, এর প্রস্থ মাত্র 33 থেকে 55 কিলোমিটার। এটা আমাদের নতুন তথ্য জানলাম। এই প্রণালী দিয়ে 20% এটা আমরা জানি অলরেডি তেল প্রবাহিত হয়। মার্কিন ইরান পারমাণবিক আলোচনা মাস্কাটে চলছে, এটা ওমানে, মাস্কাট হচ্ছে ওমানের শহর। মার্কিন ইরান পারমাণবিক আলোচনা মাস্কাটে চলছে। তো ইরানের পারমাণবিক কর্মসূচির 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ চলছে। অস্ত্রমান আগে কিন্তু 90%, 60% পর্যন্ত চলছে। JCPOA যেটা হয়, জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অ্যাকশন, 2015 সালের পারমাণবিক চুক্তি এটি। হ্যাঁ, তো যেটা বলা হচ্ছে যে পারমাণবিক চুক্তিটা, সেটা 2018 সালে ট্রাম্প কিন্তু রদ করে দেন। 2018 সালে এখান থেকে বেরিয়ে যান। IAEA পারমাণবিক ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি যেটা আছে, পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণ করে। সদর দপ্তর হচ্ছে ভিয়েনাতে, অস্ট্রিয়ার। ভারত ইরান থেকে তেল আমদানি করে, চাবাহার বন্দর প্রকল্পে বিনিয়োগ করেছে। তো এখানে আর কি বলা হচ্ছে যে ভারত ইরান থেকে যে তেল আমদানি করে, চাবাহার বন্দর প্রকল্পের বিনিয়োগ বেড়েছে। ভারতের শক্তি নিরাপত্তার জন্য হরমুজ প্রণালীর স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন, বেলোরি কোন রাজ্যে পাওয়া ঐতিহ্যবাহী জল সংরক্ষণ কাঠামো? এটি হলো মধ্যপ্রদেশ। বেলোরি কোন রাজ্যে পাওয়া ঐতিহ্যবাহী জল সংরক্ষণ কাঠামো? এটি হবে মধ্যপ্রদেশ। উত্তর, মধ্যপ্রদেশের ডিন্ডোরি জেলায় স্থানীয় উদ্যোগে প্রায় 3800টি বেলোরি বা ঐতিহ্যবাহী বৃষ্টি জল সংরক্ষণের পুকুর, যেটা 433টি গ্রামে জলসংকট দূর করেছে। ন্যাশনাল ওয়াটার মিশন, জাতীয় জলবায়ু পরিবর্তন পরিকল্পনার অন্তর্গত 8টি মিশনের একটি হলো এটি, ন্যাশনাল ওয়াটার মিশন। তো জল জীবন মিশন 2024 সালের মধ্যে সব পরিবারের কলের জল পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে এবং কমিউনিটি লেড এখন যে সমস্ত কাজগুলো হচ্ছে দেখবে এই জল জীবন মিশনের মধ্যেই হচ্ছে, এবং প্রত্যেক রাস্তার পাশ দিয়ে গ্রাম্য জায়গাগুলোকেও সব কিন্তু কানেকশন করা হচ্ছে পার্শ্ববর্তী বড় বড় জলাশয় থেকে জল প্রবাহ দেওয়ার জন্য। কমিউনিটি লেড ওয়াটার কনজারভেশন বা MGNRGS-এর মাধ্যমেও এই কাজ করা হয়। তো জলবায়ু পরিবর্তনের কারণে মধ্যভারতে যে বৃষ্টিপাত অনিয়মিত হলে ঐতিহ্যবাহী জল সংরক্ষণ পদ্ধতির পুনরুজ্জীবন জরুরি। এই যে ঐতিহ্যবাহী জল সংরক্ষণ, যেটা বেলুরি বলা হচ্ছে, 3800 বেলুরি তৈরি করা হয়েছে যেটা। পরবর্তী কোশ্চেন, লাদাখ কবে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে? উত্তর হবে 31শে ডিসেম্বর 2019 সালে। আমরা জানি 370 ধারা যেটি ছিল কাশ্মীরে, সেটাকে রদ করার পর জম্মু কাশ্মীর এবং লাদাখকে আলাদা করে দেওয়া হয়। তো সেই ডেটটা কবে বলা হয়েছে? ইউনিয়ন টেরিটরিতে পরিবর্তন করা হয়েছে লাদাখকে, এবং জম্মু কাশ্মীরকে পরবর্তীতে আবার স্টেটশিপ দেওয়া হয়েছে। লাদাখের যেটা হয়েছিল কেন্দ্রশাসিত অঞ্চল, সেটি 31শে ডিসেম্বর 2019 সালে। মনে রাখবে, এটা জম্মু কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যাক্ট 2019-এর মাধ্যমে করা হয়েছিল। 5ই আগস্ট 2019 আর্টিকেল 370 বাতিল করা হয়েছিল। 5ই আগস্ট, মনে রাখবে, 5ই আগস্ট 2019 সাল। এই দিনে 390 আর্টিকেল বাতিল হয়েছিল। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের হোটেল এবং গেস্ট হাউসগুলোকে শিল্প মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। লাদাখে 1078টা হোস্টেল গেস্ট হাউস নথিভুক্ত হয়েছে। এবং দেখো আপনার দেশ ও স্বদেশ দর্শন আভ্যন্তরীণ পর্যটন বিকাশের কেন্দ্রীয় প্রকল্প এই দুটি, এবং লাদাখ ইউনেস্কো গ্লোবাল জিও পার্কের তালিকায় মনোনয়নের প্রস্তাবনা রয়েছে। ইউনেস্কো গ্লোবাল জিও পার্কের তালিকায় মনোনয়নের প্রস্তাব রয়েছে। তো দেখো আপনার দেশ এবং স্বদেশ দর্শন আভ্যন্তরীণ পর্যটন বিকাশের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে প্রকল্প, সেগুলো কিন্তু নেওয়া হয়েছে এবং সেটা লাদাখে অনেক কার্যকরী হয়েছে। ভারতের প্রথম ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ বা ITR কোথায় অবস্থিত? চণ্ডীপুর, ওড়িশাতে। ওড়িশার চণ্ডীপুরে প্রথম ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ অবস্থিত। বলা হচ্ছে যে এক্সট্রা এবং প্রিডেটর হক সৌরাষ্ট্র রকেট আর্টিলারি সিস্টেমের পরীক্ষায় ওড়িশার চণ্ডীপুরে সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি ভারতের প্রথম দেশীয় ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ। চণ্ডীপুর ভারতের প্রধান ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র। এটা অবশ্যই মনে রাখবে, চণ্ডীপুর ভারতের প্রথম দেশীয় ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ সিস্টেম এবং
তোমার চণ্ডীপুর ভারতের প্রধান ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র। পেহেলগাম হামলার পর ভারতের প্রতিরক্ষা আধুনিকীকরণ ত্বরান্বিত করা হয়েছে। ডিরেক্টেড এনার্জি উইপন বা ডিইডব্লিউ, লেজার বা মাইক্রো ভিত্তিক অস্ত্র তৈরি করা হয়, ভিত্তিক একটি অস্ত্র, এবং এল&টি এবং হানওয়া দুটি কোম্পানি যে এদের যৌথ উদ্যোগে ভারতের প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করা হচ্ছে। পরবর্তী কোশ্চেন, ভাগীরথী ইকো সেন্সিটিভ জোন নদীর কোন অংশ জুড়ে রয়েছে? উত্তর হবে উত্তরকাশী টু গঙ্গোত্রী। উত্তরকাশী টু গঙ্গোত্রী, নমামি গঙ্গা ও ভাগীরথী ইকোসিস্টেম সেন্সিটিভ জোন এই অঞ্চল কোথা থেকে কোথা পর্যন্ত? উত্তর হবে উত্তরকাশী থেকে গঙ্গোত্রী পর্যন্ত। হলো ভাগীরথী ইকো সেন্সিটিভ জোন উত্তরকাশী থেকে গঙ্গোত্রী পর্যন্ত বিস্তৃত। গঙ্গার উৎস গঙ্গোত্রী হিমবাহ। গঙ্গা ভারতের প্রায় দীর্ঘতম নদী, 2525 গঙ্গোত্রী হিমবাহ অলরেডি আমরা কিন্তু উল্লেখ করলাম, আবার এখানে এসছে। তো খুবই ইম্পর্ট্যান্ট এটি কারেন্ট অ্যাফেয়ার্স। এবং নমামি গঙ্গে প্রকল্প 2014 সালে কেন্দ্রীয় সরকার নিয়েছিল গঙ্গা পুনরুজ্জীবন কর্মসূচি নিয়েছিল গঙ্গাকে পুনরুজ্জীবন করার জন্য। পরিবেশবিদরা বলেছেন বড় বাঁধ পাহাড়ি বাস্তুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে। তাহলে 2013 সালে কেদারনাথ বন্যার পর উত্তরাখণ্ডের জলবিদ্যুৎ প্রকল্পের পরিবেশগত প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছিল 2013 সালের কেদারনাথ বন্যার পর। সুপ্রিম কোর্টে দাখিল করা হলফনামায় সরকার মাত্র 7টি পূর্বে চালু প্রকল্পই কমিশন করার কথা বলা হয়েছে। লাস্ট কোশ্চেন আজকের, ভারতের ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট কোন বছরে পাস হয়েছে? উত্তর হবে 2023 সালে। ভারতে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট কোন বছরে পাস হয়েছে? 2023 সালে। ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট 2023 যেটা বলা হচ্ছে, এটি ভারতের ডেটা সুরক্ষার আইনি কাঠামো দিয়েছে। এনসিএসসি সতর্ক করেছে আধার, ইউপিআই এর মতো ডিজিটাল পরিকাঠামো থেকে 40-45% আক্রমণ বাংলাদেশ পাকিস্তান থেকে হচ্ছে, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি। এবং সার্ট ইন যেটা বললাম সেটা 2004 সালে আসে এবং মন্ত্রক মিটওয়াই বা ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের আন্ডারে কাজ করে। এবং ন্যাশনাল সাইবার সিকিউরিটি পলিসি 2013 ভারতের প্রথম সাইবার নিরাপত্তা নীতি। তো আজকে আমরা যে 20টা আলোচনা করলাম, মোটামুটি 18টা এমসিকিউ ছিল, কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, তার উপরে আমরা 20টা এমসিকিউ রেডি করেছি এবং সেটাই ডিসকাস করলাম। এবং এর সাথে আমাদের যে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো আছে সেগুলো আমাদের জানতে হবে এবং সেইভাবে আমরা ক্লাসগুলো করাচ্ছি। এবং বিশেষ করে GS4 যে পেপারটি থাকে, এখানে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো থাকে সেগুলো কিন্তু খুব টাফ লেভেলের হয়, সেদিকে নজর রাখা হচ্ছে। এবং সাথে সাথে যে সমস্ত আমরা ছোটো ছোটো ইনফরমেশনগুলো দিচ্ছি সেগুলো পড়লে তো এই কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস যদি তুমি একবার ফলো করো, রেগুলার করতে থাকো, তাহলে একটা সময় পর দেখবে তোমার যে কোনো পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে শুরু করে কলকাতা পুলিশ বলো, SSC বলো, PSC মিসেলিনিয়াস বলো, ক্লার্কশিপ বলো, WBCS বলো, এবং ইভেন UPSCর যে সমস্ত পরীক্ষাগুলো হয় প্রিলিমসের জন্য, সেগুলোও কিন্তু আমরা এখানে অনেকটাই সেই হিসেবে আমরা পড়াচ্ছি এখানে, যাতে তোমাদের যে নলেজ বেসটা সেটা কিন্তু ভালোভাবে তৈরি হয় এবং GS4 যে ভয়টা সেটা যেন কেটে যায়। এইগুলো খেয়াল রেখে কিন্তু ক্লাস করানো হচ্ছে। এবং আমরা যে নোটগুলো প্রোভাইড করছি সেগুলোতে দেখবে তোমাদের স্ট্যাটিক লিঙ্কেজ, তবে ডাইনামিক লিঙ্কেজ, এগুলো সব কিন্তু নোটের মধ্যে ঢোকানো হচ্ছে। তো নোট অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যে ক্লাস করাচ্ছি এখানে যে কারেন্ট অ্যাফেয়ার্স, তার MCQ, তার ব্যাখ্যা, অ্যান্সার, তারপর তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের শর্ট নোট, এইভাবে একটা নোট দেওয়া হচ্ছে। আর একটা নোট দেওয়া হচ্ছে তোমার যে টোটাল ব্রড যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, যে 18টা কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়েই আলোচনা, তার সঙ্গে স্ট্যাটিক ডাইনামিক্স লিঙ্কেজ দিয়ে, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। তো দুটো একে অপরের পরিপূরক। তো যদি আরও কোনো তোমাদের সাজেশন থাকে সেভাবে আমাকে বলতে পারো, নোটটা সেভাবে আমরা রেডি করে দিতে পারি। তো আশা করছি এইগুলো তোমরা ফলো করলে মোটামুটি সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে। আজকে 20টি প্রশ্ন এখানেই শেয়ার। স্ট্যাটিক লিঙ্কেজ অংশ থেকে সরাসরি প্রিলিমস প্রশ্ন আসতে পারে, ডায়নামিক লিঙ্কেজ মেন্সের জন্য বিশ্লেষণী উত্তর ব্যবহার করতে। পরে ক্লাসে আরও নতুন প্রশ্ন নিয়ে আসবো। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো ফিডব্যাক থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, দেখা হচ্ছে আগামী দিন।